তোমাদের স্বর্ণা ম্যাডাম কোন চ্যাপ্টার থেকে শুরু করছে বা কি টপিকস থেকে শুরু করছে? সেকেন্ড চ্যাপ্টার স্যার। আর সেকেন্ড চ্যাপ্টার ওই এমএসটি পিএসটি। এই যে শিলারের বই থেকে পড়াচ্ছে তো মনে হয় না? জি স্যার শিলার। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? আর তোমাদের মেল পাওয়ার কথা, আমি কয়েকটা অ্যাসাইনমেন্ট দিছি। বেসিক্যালি অ্যাসাইনমেন্ট গুলো হবে যে ক্লাস যেগুলো নিছি ওর উপরে তোমাদের হচ্ছে নিজেরাই কোশ্চিন করবা, নিজেরাই হচ্ছে অ্যান্সার লিখবা আর কি। কথা বুঝতে পারছো? এবং ফাইনালে এখান থেকে মূলত মোটামুটি কোশ্চিন দেওয়ার চেষ্টা করবো আর কি। সেই কারণে তোমাদেরকে এই হচ্ছে এটার অ্যান্সার এবং কোশ্চিন দুটাই রেডি করতে দিছি। স্যার ক্লাসগুলোর রেকর্ড কি দিয়ে দেওয়া হয়েছে? ক্লাস সব দেওয়ার কথা, দাঁড়াও দেখে নিই। গতকাল কিছু আপলোড করলাম। হ্যাঁ, 3টা লেকচারই দিছি আর কি। আজকে তো 4 নাম্বার লেকচার নিছি, 3টা লেকচারই দিছি এখানে। আর এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিছি, আর বাকিটা তো আজকে করব আর কি। আর বইটা দিয়ে দিব, আমি বইটা এখন আপলোড করিনি। স্যার কোশ্চেন কি কুইজ কোশ্চেন এই টাইপের? না, বা থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন আর কি, কুইজ কোশ্চেন না। এটা তোমাদের ফাইনাল এক্সামের জন্য আর কি, যাতে একবারে প্রিপারেশন হয়ে যায়। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ। আমরা গতদিন মূলত থার্ড জেনারেশন বা 3G টেকনোলজি পর্যন্ত আমরা কথা বলছিলাম। আজকে আমরা কথা বলবো 4G, 5G এবং 6G। তোমরা 6G নাম শুনছো কিনা আমি জানি না। 6G অলরেডি হচ্ছে রিসার্চ এরিয়ায় চলে আসছে এবং সেটা 2030-এর দিকে আসবে আর কি। যেহেতু 5G টার্গেটটা ছিল তোমার 2020-তে মানে মার্কেটে অ্যাভেলেবেল হবে, যদিও আমাদের দেশে আসেনি, কিন্তু বাইরের অনেক কান্ট্রিতেই অলরেডি 5G চালু হচ্ছে আর কি। 4G টেকনোলজি যেটার মূল থিওরি বা মূল প্রিন্সিপাল হচ্ছে এনি টাইম এনিহোয়ার। দ্যাট মিনস আমার টেকনোলজিটা এমন হবে, যেটা আমরা 4G টেকনোলজি আমরা যেটা ব্যবহার করতেছি কারেন্টলি, আমরা যে মোবাইল টেকনোলজি ব্যবহার করতেছি, অনেক ফোনই মানে ফোন কোম্পানি আমাদেরকে যে সাপোর্ট দিচ্ছে সেটা হচ্ছে 4G ওয়্যারলেস টেকনোলজি। কথা বুঝছো? কারণ এখন আমাদের ফোনের যে সিগন্যাল পাচ্ছি তা মোটামুটি সব জায়গায় 4G পাচ্ছি, কিছু কিছু জায়গায় গ্রাম অঞ্চল বা কিছু কিছু জায়গায় যেখানে 4G টাওয়ার এখনো নাই সেখানে হচ্ছে 3G টেকনোলজি পাচ্ছি। তাই এখানকার বেনিফিটটা অলরেডি বুঝতে পারছো যে কিছুদিন আগেও যেটা 3G টেকনোলজি ছিল তার কিছু ডিমেরিট ছিল, যেখানে আমরা দেখে আসছিলাম যে তোমার হাই ব্যান্ডউইথ বা তোমার হাই স্পেকট্রাম লাইসেন্স, হিউজ ক্যাপিটাল, এগুলো কিছু ইস্যু ছিল। তাই এছাড়াও ইস্যু ছিল তোমার হচ্ছে স্পিড, ডাটা ট্রান্সফার রেট, তারপরে তোমার হচ্ছে সিগন্যাল, সবকিছু মিলে এটা কিছু মানে রেস্ট্রিকশন ছিল। আর সেই রেস্ট্রিকশন গুলো পরবর্তীতে ফোর্থ জেনারেশন বা তোমার ফোর্থ জেনারেশন টেকনোলজি সেটাকে ওভারকাম করে। মূলত ফোর্থ জেনারেশন টেকনোলজি, মোবাইল টেকনোলজি যেটা মেইনলি ফোকাস করে হচ্ছে অ্যারাউন্ড অ্যাচিভিং আলট্রা ব্রডব্যান্ড স্পিড। ঠিক আছে, আলট্রা ব্রডব্যান্ড স্পিড, এখানে ব্রডব্যান্ড কথা একটা আছে আর একটা হচ্ছে আলট্রা ব্রডব্যান্ড। তো এই কথাটা আমি হচ্ছে পরে আরো কি করব, সেটা হচ্ছে যে মূলত যদি ব্রডব্যান্ড যদি বোঝো, ব্রডব্যান্ড এবং আলট্রা ব্যান্ডের কিছু পার্থক্য আছে। 3G টেকনোলজি ছিল ওটা হচ্ছে ব্রডব্যান্ড টেকনোলজি, ঠিক আছে। আর 4G টেকনোলজি হচ্ছে আলট্রা ব্রডব্যান্ড টেকনোলজি, যেখানে দুইটার ব্যান্ডউইথ হচ্ছে আলট্রা ব্রডব্যান্ড হচ্ছে বেশি। যদি ব্যান্ডউইথ কাকে বলে কেউ কি আমাকে বলতে পারবা? ব্যান্ডউইথ বলতে কি বোঝো সাকিব? রেঞ্জে পাওয়ার রেডিয়েট হয় না, ফ্রিকোয়েন্সি রেঞ্জের পাওয়ার রেডিয়েট হয়, তাই ব্যান্ডউইথ কাকে বলে? ডেটা কমিউনিকেশনে তোমরা পড়ার কথা, তোমাদের ডেটা কমিউনিকেশনকে আমি পড়াইছিলাম না? কোনো নির্দিষ্ট সময়ে যত পরিমাণ ডাটা পাস হয় সেটা কি ব্যান্ডউইথ? সেটা তো ডাটা ট্রান্সফার রেট। ব্যান্ডউইথ কে বলতে পারবা? কারোরই কিছু মনে হয় নাই? তোমাদের ডাটা কমিউনিকেশনে পড়ে আসছিল না? ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার যে রেট কোন একটা ইন্টারনেট কানেকশনের, সেটা কি ব্যান্ডউইথ বলা হয়? কয়েকভাবে হচ্ছে ব্যান্ডউইথ কে হচ্ছে ডিফাইন করা যায়।
তুমি যেটা বলতে সেটা ডাটা ট্রান্সফার রেট, বা এটাকেও দাঁড়াও কয়েকভাবে এটাকে ডিফাইন করা যায়। ঠিক আছে, যেটা বললে সেটাও ঠিক আছে যে ব্যান্ডউইথ ডেসক্রাইব দ্য ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার রেট, এটা ওয়ান কাইন্ড অফ ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে তোমার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে, ফ্রিকোয়েন্সি রেঞ্জের যে ম্যাক্সিমাম এবং মিনিমামের যে ডিফারেন্সটা সেটাই তোমার হচ্ছে ব্যান্ডউইথ। কথা বুঝতে পারছো কিনা? মানে প্রত্যেকটা আমরা যে ওয়্যারলেস টেকনোলজি গুলো ব্যবহার করি সেই ওয়্যারলেস টেকনোলজির কিন্তু হচ্ছে তোমার আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে। ঠিক আছে, তো এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের হচ্ছে যেমন এখানে তোমার আমি টেবিল দিয়ে একটা দেখাইছি, এটা হচ্ছে তার ব্যান্ডউইথ। যেমন ব্রডব্যান্ডে হচ্ছে 5 থেকে 20 মেগাহার্জ, এটা তার হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, অপরদিকে তোমার 4G টেকনোলজি হচ্ছে 100 মেগাহার্জ। এটা হচ্ছে এই 100 মেগাহার্জটা কি, 100 মেগাহার্জটা হচ্ছে যে লোয়ার ফ্রিকোয়েন্সি এবং আপার ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্সটা। ঠিক আছে, সরি, আপার ফ্রিকোয়েন্সি এবং লোয়ার ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্সটা, একটা আছে ইন টার্মস অফ ডাটা ট্রান্সফার রেট, ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার রেট, সেটাও বলতে পারো, সেটা হচ্ছে তোমার ব্যান্ডউইথ। আর ব্রডব্যান্ড এবং আলট্রা ওয়াইড ব্যান্ড যদি আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে যে ব্রডব্যান্ড হচ্ছে তোমার ট্রান্সমিশন অফ ওয়াইড ব্যান্ডউইথ, যেটা ওভারে হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস। হাই স্পিড বলতে এটা কি, ম্যাক্সিমাম হয়তো 20 মেগাহার্টজ। আর অপরদিকে আলট্রা ওয়াইড ব্যান্ড যেটা, সেটা হচ্ছে তোমার 100 মেগাহার্টজ তার যদি ব্যান্ডউইথ হয়। এবং এখানে আরেকটা পার্থক্য হচ্ছে আলট্রা ওয়াইড ব্যান্ড মানে আলট্রা ব্রডব্যান্ড আর আলট্রা ওয়াইড ব্যান্ড হচ্ছে তোমার হচ্ছে যদি ব্যান্ডউইথের লোয়ার পার্সেন্টেজ যদি তোমার 20% এর বেশি হয়, গ্রেটার দ্যান 20% এর বেশি হয় সেন্ট্রাল ফ্রিকোয়েন্সির সাপেক্ষে। ঠিক আছে, অথবা 500 মেগাহার্টজ এর বেশি যদি তোমার ব্যান্ডউইথ হয়, তাহলে সেটাকে আমরা আলট্রা ওয়াইড ব্যান্ড কমিউনিকেশন বলি। এগুলো মূলত হচ্ছে 4th জেনারেশন টেকনোলজি, আমরা যেটা করতেছি এখন, যেটা ইউজ করতেছি, সেখানে এই ইস্যুগুলো আছে। এছাড়া 4G অ্যাভারেজ স্পিড টার্গেটেড টু বি 100 Mbps মেগাবিট পার সেকেন্ড টু 1 Gbps, সেটা আরেকটা ইস্যু। অপরদিকে রাফলি এটা হচ্ছে রাফলি তোমার 10 to 100 টাইমস ফাস্টার দ্যান 3G টেকনোলজি। এবং অ্যাট দ্যাট রেট 4 মিনিটস, যেটা আমরা কম্পারিজন করে আসতেছি, যে একটা 4 মিনিটের যদি MP3 তোমার ডাউনলোড হইতে কয়েক সেকেন্ড লাগবে আর কি। এটা মূলত হচ্ছে যদি আমরা 4 মিনিটস এর একটা MP3 ডাউনলোড করতে চাই, এটা একটা ইস্যু। আর আরেকটা ইস্যু ছিল যে 4th জেনারেশন টেকনোলজি, যে 4G ফোনগুলো আমরা এখন যেটা পাচ্ছি, এটা একই সাথে 3G নেটওয়ার্কের সাথেও কাজ করে এবং এটা 4G নেটওয়ার্কের সাথেও কাজ করে। দেখবা যে তোমাদের যদি কারো গ্রাম এলাকায় বাসা হয়, মানে যেটা আমার বাসার ক্ষেত্রে আমি প্রবলেম ফেস করি, যে আমার বাসায় রুমের ভিতরে তোমার সব সময় হচ্ছে 4G থাকে না, মাঝে মাঝে 3G টেকনোলজি হয়। অথবা কেউ খেয়াল করছো কিনা H+ আছে, কারোর মোবাইল ফোনে আসে কিনা আমি জানি না, H+ একটা সিগন্যাল আছে। ঠিক জি আছে, স্যার, HSPA বলে। এইচএসপি সিগন্যাল আছে, এটার কিছু আমি ডেফিনেশন দেখাবো। এরকম বিভিন্ন সিগন্যাল আসে, 2G ছিল আগে সিগন্যাল আসতো, সেখান থেকে 3G, তারপরে H+, HP, তোমার HP+, এরকম বেশ কিছু ইস্যু আছে, এগুলো দেখাবো। অথবা LTE অথবা 4G, এরকম মোবাইলে দেখবা যে সিগন্যাল যখন আসে, আমরা যখন ওয়্যারলেস সিগন্যাল অন করি, তখন আমরা আসলে গ্রামীণ ফোন অথবা বাংলা লিংক যেটাই অন করি, তখন আমাদের যে সিগন্যালের কোনায় লেখা থাকে 4G অথবা 3G, এরকম এর কিছু ডেফিনেশন আছে আর কি, সেটা আমরা পরে একটা স্লাইডে আমি দেখাবো আর কি। তো এখন 4th জেনারেশন টেকনোলজি যেটা কথা বলতেছি, এটা একটা ইস্যু, কয়েকটা ইস্যু, একটা হচ্ছে তোমার স্পিড, একটা হচ্ছে ব্যান্ডউইথ, আর একটা ইস্যু তোমার হচ্ছে যে কোনো ফোনে রান করে, দ্যাট মিন্স 3G ফোন 4G ফোনে রান করতেছে। এরপরে আরেকটা ইস্যু আছে, সাধারণত 2 মেজর ভার্সন অফ 4G টেকনোলজি আছে, একটা হচ্ছে তোমার WiMAX আর একটা হচ্ছে তোমার LTE। ঠিক আছে, WiMAX টা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড অপারেবিলিটি, যেটাকে WiMAX আমরা বলি। সেটা একটা টেকনোলজি যেটাকে ব্যাক বাই হচ্ছে ক্লিয়ারওয়্যার, যেটা ইউএস এর কোম্পানি। এবং আরেকটা টেকনোলজি আমরা এখন আরেকটা আছে 4G, সেটা হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন বা LTE টেকনোলজি বলে। ঠিক আছে, এবং WiMAX মেজরিটি ওনার হচ্ছে স্প্রিন্ট নেক্সটেল, এটা ইউএস এর কোম্পানি। এবং অপরদিকে লং টার্ম ইভলিউশন যে কোম্পানিটা তোমার হচ্ছে করে, সেটা হচ্ছে ভেরিজন কোম্পানি। ঠিক আছে, এখন এটা সাধারণত 2012 সাল থেকে 4G অলরেডি শুরু হয়েছে। আমরা যেহেতু 4G পাইলাম কয় সালে এসে, মানে 18-19 সালে এসে না, মানে আমাদের দেশে 4G টেকনোলজি শুরু হলো তো 18-19 সালে আসে। বাট এর আগেই হচ্ছে 2012 সাল থেকে 4G টেকনোলজি, দ্যাট মিন্স 8 বছর আগে প্রায় 4G টেকনোলজি হচ্ছে শুরু হয়েছে অলরেডি। এবং 4G টেকনোলজি দেখো যে তার মূল স্লোগান ছিল এনি টাইম এনিহোয়ার, এবং এখানে মূলত 2000 সাল থেকে এটার স্টার্টিং শুরু হয়েছে। বাট
এটা হচ্ছে স্টার্টিং বলতে আসলে এটার রিসার্চ এর আউটকাম আসা শুরু হয়েছে, বাট এটা ব্যবহার শুরু হয়েছে তোমার হচ্ছে 2012 সাল থেকে অ্যাভেলেবেল হয়েছে। এবং এখানে মেন থিম ছিল হচ্ছে ক্যাপাবল অফ প্রোভাইডিং 100 Mbps টু 1 Gbps ডাটা ট্রান্সফার রেট। আর 4G যেটা আর একটা স্লোগান হচ্ছে ম্যাজিক। ম্যাজিক মানে হচ্ছে মোবাইল মাল্টিমিডিয়া সাপোর্ট দিতে পারবে এনি টাইম এনিওয়্যার, মানে যে কোনো লোকেশনে আমি 4G ডাটা ট্রান্সফার বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। গ্লোবাল, তারপরে জিএমএস সাপোর্ট, তারপরে ইন্টিগ্রেটেড ওয়্যারলেস সলিউশন আছে, কাস্টমাইজ পার্সোনাল সার্ভিস আছে, এবং মোবাইল ব্রডব্যান্ড এভরিহ্যার। ঠিক আছে, এই কয়টা টার্ম হচ্ছে তোমার 4G এর সাথে রিলেটেড। দ্যাট মিন যেটাকে 4G হচ্ছে বেসিক টার্ম বা ম্যাজিক হিসেবে এটাকে প্রেজেন্ট করছে। এবং 4G যে সেট গুলো, দ্যাট মিনস 4G যে তোমার হচ্ছে নেক্সট জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি দ্যাট প্রোভাইড হায়ার ডাটা রেট এবং এক্সপ্যান্ডেড মাল্টিমিডিয়া সার্ভিস, সেটা তো বলে আসলাম। এবং এখানে তোমার স্পিড আছে, প্লাস হাই কোয়ালিটি অফ সার্ভিস আছে, এবং হাই সিকিউরিটি আছে। 3G টেকনোলজিতে যে ধরনের সিকিউরিটি ছিল, যেখানে যে ধরনের তোমার হচ্ছে বা ডাটা, যে যখন ডাটা আমার ওয়্যারলেস টেকনোলজি, দ্যাট মিনস মোবাইল টাওয়ার থেকে আমার ফোনে যখন ডাটা আসতেছে, তখন যে ইনক্রিপশন গুলো টেকনোলজি ছিল তার থেকে অনেক বেটার কোয়ালিটি আর সিকিউরিটি দেয় হচ্ছে তোমার 4G টেকনোলজি। ঠিক আছে, এবং এখানে মোর সিকিউরিটি, হাই স্পিড, হাই ক্যাপাসিটি এবং লো কস্ট পার বিট। এখানে তোমার ডাটা ট্রান্সফার রেট, আগে যে তোমার হচ্ছে 1 GB ডাটা কিনতে হতো এক সময় হচ্ছে তোমার 1000 টাকা দিয়ে আমরাই কিনছি। 1 GB ডাটা গ্রামীণ ফোনে ডাটা 1200 টাকা দিয়ে আমরা কিনতে হবে। আর এখানে এখন সেখানে 1 GB ডাটা 17 টাকা 20 টাকায় হচ্ছে 1 GB ডাটা পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারছো? তো এগুলো 4G টেকনোলজি এনেবল হওয়ার কারণে এটা মূলত হয়েছে। কারণ 3G টেকনোলজিতে লাইসেন্স ফি অনেক বেশি ছিল। অন দি আদার হ্যান্ড 4G টেকনোলজিতে লাইসেন্স ফি অনেক কম্পারেটিভলি অনেক চিপ আর কি। আবার সেট গুলো ছিল এরকম, আমাদের তখন যে সমস্ত সেট ছিল, তখনকার সেট এবং এখনকার সেটের অনেক পার্থক্য আছে। তো অনেক ফিচার বা অনেক অনেক কিছু হচ্ছে এখনকার সেট গুলো তোমাকে সাপোর্ট দিচ্ছে। এবং এখানে দেখো যে ডাটা ট্রান্সফার রেটের জাস্ট একটা দেখাইছে, বাট 4G টেকনোলজি, আমরা যে ওয়্যারলেস টেকনোলজি যেটা ব্যবহার করি সিডিএমএস, তারপরে এফডিএমএ, টিডিএমএ, বাট 4G টেকনোলজি ব্যবহার করে ওএফডিএম টেকনোলজি, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, তোমরা ডাটা কমিশনে পড়ছো কিনা আমি জানি না, দেখে এইখানে পড়তে পারো। সেটা হচ্ছে ওএফডিএম টেকনোলজি, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। মূলত এটার হচ্ছে কি টেকনোলজি, মানে ডাটা ট্রান্সফার রেট বেশি হওয়ার মেইন টেকনোলজি হচ্ছে তোমার ওএফডিএম টেকনোলজি। ঠিক আছে, এবং আদার টেকনোলজি অ্যাসপেক্ট যদি তোমরা চিন্তা করো যে 4G আর অ্যাডাপটিভ প্রসেসিং, স্মার্ট অ্যান্টেনা, এখানে স্মার্ট অ্যান্টেনা ব্যবহার করা হয়, both of which will be used in 3G networks and enhanced rates when used in OFDM. দ্যাট মিনস একই সাথে 3G 4G দুটাই আমার ফোন সেটে চলতে পারে। এটা আর একটা হচ্ছে ইস্যু আর কি। এখানে ডাটা ট্রান্সফার রেট দেখাইছে কি কোন জেনারেশনের আমার ডাটা ট্রান্সফার রেট কেমন ছিল আর কি। আর 4G ড্রব্যাকটা হচ্ছে আমরা যদি মোবাইল ডাটা অন করি এবং 4G ব্যবহার করি, তাহলে আমাদের স্মার্টফোন গুলোর ব্যাটারি পাওয়ার দ্রুত শেষ হয়ে যায়। অন দি আদার হ্যান্ড আমি যদি ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করি, সেক্ষেত্রে ব্যাটারি পাওয়ারটা কম যায়। আর এটার হচ্ছে মোবাইল টাওয়ার স্থাপনের খরচ বেশি। ঠিক আছে, হার্ড টু ইমপ্লিমেন্ট, মোবাইল টাওয়ার স্থাপনের খরচ বেশি, আর কমপ্লিকেটেড হার্ডওয়্যার লাগে, এবং এক্সটেন্সিভ ইকুইপমেন্ট রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট নেক্সট জেনারেশন নেটওয়ার্ক। এটা কিছু কিছু ইস্যু আছে আর কি। দ্যাট মিনস মোবাইল টাওয়ার, মানে তুমি যদি 4G দিতে চাও, তাহলে তোমার হচ্ছে বেশ কিছু কমপ্লেক্স টাইপের তোমার টাওয়ারে হচ্ছে ডিভাইস বসানো লাগে। এগুলো কিছুটা 4G ড্রব্যাক। আর এখানে টেকনোলজি আসপেক্টে যদি আমরা 3G এবং 4G এর পার্থক্যগুলো দেখি ইন টার্মস অফ ডাটা ট্রান্সফার এন্ড সিগন্যাল কোয়ালিটি, যেমন ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 3.1 মেগাবাইট পার সেকেন্ড, অপরদিকে 4G হচ্ছে 100 মেগাবাইট পার সেকেন্ড। ইন্টারনেট সার্ভিস হচ্ছে ব্রডব্যান্ড টেকনোলজি বলে 3G তে, আর অপরদিকে 4G তে হচ্ছে আলট্রা ব্রডব্যান্ড। আর মোবাইল টিভি রেজুলেশন হচ্ছে লো, 3G তে ছিল, আর 4G তে হচ্ছে হাই। ব্যান্ডউইথ আছে 20 মেগাহার্টজ, ম্যাক্সিমাম 100 মেগাহার্টজ। আর ফ্রিকোয়েন্সি রেঞ্জ, কোন ফ্রিকোয়েন্সি গুলোতে সাধারণত 3G টেকনোলজি কাজ করে, 1.6 থেকে 2 গিগাহার্টজ। বেসিক্যালি আমাদের দেশের যে মোবাইল টাওয়ার গুলো আমরা চালাই, সেগুলো মূলত হচ্ছে 1800 মেগাহার্টজ এবং 2100 মেগাহার্টজ। ঠিক আছে, আমাদের যে মোবাইল ফোন টেকনোলজি গুলো আগে যেগুলো ছিল জিএসএম টেকনোলজি, তোমরা ব্যবহার করতে 900 মেগাহার্টজের অ্যান্টেনা গুলো ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আর এখনকার গুলো সাধারণত হচ্ছে 1800 মেগাহার্টজ এবং 2100 মেগাহার্টজ, এই দুইটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। আর 4G তে হচ্ছে 2 থেকে 8 গিগাহার্টজের ভিতরে যে মানে কিছু স্পেসিফিক রেঞ্জ আছে, তাদেরকে হচ্ছে 4G টেকনোলজিতে ব্যবহার করা যায়। ডাউনলোড এন্ড আপলোড 5.8 Mbps, আর অপরদিকে হচ্ছে তোমার 14 Mbps। এটার ভিন্ন ভিন্ন হচ্ছে স্পিড রেঞ্জ আছে আর কি।
এবং এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 4G নেটওয়ার্ক আমরা সাধারণত কোন কোন কান্ট্রিতে কেমন ব্যবহার করতেছে, ঠিক আছে, কোন দেশে কেমন। তুমি যদি এই এখানকার ওয়েবসাইটে ঢুকো প্রপোর্শন অফ প্রাইম ইউজার্স, তাহলে আমাদের দেশের স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবা যে কোন দেশ আমরা কেমন কত পার্সেন্ট আমরা এখনো ব্যবহার করতেছি আর কি। আমরা খুবই লো মানে আমরা যেটা ব্যবহার করতেছি খুবই লো পার্সেন্টেজ, মানে মানে কি পরিমাণ পিপল হচ্ছে 4G টেকনোলজি ব্যবহার করতেছে তার একটা স্ট্যাটিস্টিক্স আছে 2019 পর্যন্ত, ঠিক আছে, যে প্রপোর্শন অফ প্রাইম ইউজার্স হ্যাভ অ্যাক্সেস টু 4G নেটওয়ার্কস বাই কান্ট্রি 2019। সাউথ কোরিয়া সবচেয়ে বেশি পিপল হচ্ছে 4G টেকনোলজি ব্যবহার করে 2019 পর্যন্ত। এরপরে ভিন্ন ভিন্ন জাপান বা আলাদা ইউনাইটেড স্টেটস আছে কিছুটা কম, তোমার হচ্ছে মানে সাউথ কোরিয়া সবচেয়ে বেশি ব্যবহার করে। আর এখানে মোবাইলের যে ভার্সন গুলো ছিল এগুলো 3G ওয়্যারলেস সিস্টেম এবং 4G ওয়্যারলেস সিস্টেমের ভিন্ন ভিন্ন, এগুলো তো সেটের যে ভেরিয়েশন সেটা জাস্ট দেখার জন্য বোঝার জন্য যে 4G তে আমরা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করতেছি। আর এখন আসো আমরা যে মোবাইল টেকনোলজি গুলো ব্যবহার করি এখানে ভিন্ন ভিন্ন মানে ইগুলো আসে, সিগন্যাল গুলো আসে, কেন আসে এগুলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জি, ই, 3G, এইচ প্লাস এন্ড 4G সিম্বলস, এগুলোর আসলে ডেফিনেশনটা কি? ডেফিনেশন মূলত হচ্ছে তার টেকনোলজি স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে তার ডাটা ট্রান্সফার রেট, ঠিক আছে। এখানে দেখো 2G যদি হয় সেটা সাধারণত জিএসএম টেকনোলজি, যেটাকে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বলে, তার রেট ছিল কিলোবাইট, 14 কিলোবাইট। অপরদিকে যখন 2Gর পরে 2.5G আসে, জিপিআরএস এবং এস টেকনোলজি, যদি জিপিআরএস টেকনোলজি হয় তাহলে জি আসে, ই হলে এজ আসে, এবং এগুলোর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে যে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, আর একটা হচ্ছে ইনহ্যান্সড ডাটা রেটস ফর জিএসএম ইভ্যালুয়েশন, দ্যাট মিন্স ডাটা ট্রান্সফার রেটটা কম্পারেটিভলি বেটার দ্যান 2G। আর যখন 3G আসলো তখন 384 কিলোবিট পার সেকেন্ড থেকে শুরু হবে, ম্যাক্সিমাম ডাউনলোড এবং আপলোডের একটা ভেরিয়েশন আছে, এখানে দেখো আপলোড এবং ডাউনলোডের ভেরিয়েশন আছে, এবং এটা হচ্ছে ইউএমটিএস টেকনোলজি বলে, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। বেসিক্যালি এই টেকনোলজিটা সবচেয়ে অনেকদিন আমাদের সাথে ছিল। এরপরে তোমার 3Gর কিছু আবার ভার্সন আছে 3G এবং 4Gর মাঝে, সেটাকে বলে এইচ মানে হচ্ছে এইচএসপি বা হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস, সেখানে মেগাবিটে। আবার এইচ প্লাস হচ্ছে তোমার ইভলভড বলে, আবার সামনে আরেকটা লাগাইছে যে ইভলভড হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস। আবার এইচএসপিএ প্লাস যদি হয় তাহলে ইভলভড হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস, যেটা 21 মেগাবিট পর্যন্ত তোমার ডাউনলোড এবং 11 মেগাবিট পর্যন্ত তোমার হচ্ছে আপলোড। আর যদি এইচ প্লাস, শুধু এইচ প্লাস আসে, আরেকটা আছে যেটা এখনকার এখানে রিলিজ নোট, এখনকার যে লেটেস্ট যে এইচ প্লাস সেটা হচ্ছে তোমার হচ্ছে 168 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত আসতে পারে। পরবর্তীতে এগুলো এখন সবই যখন আমি 4G টেকনোলজি আমার মোবাইল শো করতেছে, তার মানে আমি এখন হচ্ছে 100 মেগাবিট পার সেকেন্ডে আমার ডাটা ট্রান্সফার রেট আসবে, ঠিক আছে, এবং আপলোড হচ্ছে 50 মেগাবিট পার সেকেন্ডে। আর এলটিএ যদি আসে সেটা হচ্ছে আরো অ্যাডভান্স, যেটা আমরা সাধারণত 4G টেকনোলজি ব্যবহার করতেছি, যদিও আসলে এটা আসলে স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম ডাউনলোড স্পিড, কিন্তু আসলে আমাদের ফোনে আমরা কত পাই, আমরা ভিন্ন ভিন্ন পাই। দেখবা যে সিগন্যাল যখন যত উইক হবে, তোমার এখানে যে দাগ থাকে মোবাইলের সিগন্যাল যদি উইক হয় তাহলে দেখবা যে এক ধরনের ডাটা ট্রান্সফার রেট পাবা, আর যদি ফুল সিগন্যাল পাই তাহলে এক ধরনের ডাটা ট্রান্সফার রেট পাবা, ঠিক আছে। হ্যাঁ বলো। এই 4G এই টেবিলের এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, মনে হয় জুমের কোনো উইন্ডো এখানে ওপেন হয়ে আছে। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে স্যার, ফুল স্ক্রিন করে স্যার এই নিচে একটু এই 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 কিছু এরিয়া দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যাচ্ছে কিনা তাহলে আমি জি অন স্যার, করি। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো যে লং টার্ম ইভ্যালুয়েশন বা এগুলো যখন 4G আসতেছে, কিন্তু আসলে মানে যদিও থিওরিটিক্যাল বলতেছে হচ্ছে 100 মেগাবিট পার সেকেন্ড আমার ডাউনলোড স্পিড, ঠিক আছে, কিন্তু এইটা তখনই পাবা যদি দেখবা যে আবার মোবাইলের যে ভিন্ন ভিন্ন প্যাকেজ আছে, ভিন্ন ভিন্ন প্যাকেজের স্পিড আবার ভিন্ন ভিন্ন রকম। তুমি যদি 30 দিনের ডাটা মানে 1 গিগা 30 দিনের ডাটা কিনো তার স্পিড একরকম, আবার 1 গিগা ডাটা একদিনের জন্য কিনো তার স্পিড হচ্ছে আরেক রকম। তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, তোমরা এটা কখনো ডিফারেন্সটা খেয়াল আরে করছো? এটা খেয়াল করছি স্যার, এটা কেন হয়? এটা হচ্ছে যে ওদের যে মানে যে টেকনোলজি গুলো তোমাকে দিচ্ছে, তোমাকে ধরো মান্থলি একটা লিমিট আছে, তুমি যদি 30 দিনে 1 গিগা ডাটা ব্যবহার করতে চাও তোমাকে এক ধরনের হচ্ছে ইউজারের ক্যাটাগরিতে ফেলবে এবং তাদের এক ধরনের হচ্ছে লিমিটে ফেলবে। আর তুমি যদি একদিনে 1 GB ডাটা হয় তাহলে দেখবা যে আরেক ধরনের ক্যাটাগরিতে ফেলবে। কথা বুঝতে পারছো? কিন্তু তোমার নেটওয়ার্ক কিন্তু শো করতেছে সবই 4G। আবার দেখবা যে দেখলাম যে 4G ডাটার এক ধরনের প্রাইস, আবার 3G বা এই যে এইচ প্লাস যেগুলো আছে তার ডাটার এক ধরনের প্রাইস আছে। কথা বুঝতে পারছো? এটা নিয়ে ভিন্ন ভিন্ন সিমে দেখবা যে ভিন্ন ভিন্ন আছে। তোমরা যারা
স্কিটো সিম ব্যবহার করছো কিনা গ্রামীণ ফোনের আমি জানি না, এইখানে দেখবা যে সাধারণত 4G ডাটাগুলোই আসে। কথা বুঝতে পারছো? মানে এখানকার ডাটাগুলো সাধারণত 4G ডাটাগুলোই আসে এবং ভিন্ন ভিন্ন প্যাকেজের ভিন্ন ভিন্ন প্রাইস। তারা ওইভাবে তাদের মানে মোবাইল সুইচিং সেন্টার আছে, যেটা দ্যাট মিনস হচ্ছে MSTN, যে মোবাইল সুইচিং সেন্টার, যেটা MSC বলে, সেখান থেকে তোমার হচ্ছে এটা ডিফাইন করে দেয় একজন ইউজার কতটুকু ডাটা পাবে, কি পাবে, কত স্পিড পাবে, এগুলো সবই মোবাইল সুইচিং সেন্টার তোমার প্যাকেজের উপরে হচ্ছে ডিপেন্ড করবে তার স্পিডটা কেমন। কথা বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে যে সাধারণত হচ্ছে এগুলো মানে ওই টেলিকমিউনিকেশন কোম্পানির উপর ডিপেন্ড করে, যেটা আমরা চ্যাপ্টার 3 তে পড়বো, 3 না 4 এ হচ্ছে এই টোটাল জিএসএম টেকনোলজি যখন পড়বো তখন হচ্ছে এটা কিছুটা আরো ক্লিয়ার হবে আর কি। তো এইগুলোই হচ্ছে মূলত পার্থক্য, যে আমার মোবাইলে আমি যখন ভিন্ন ভিন্ন সিম্বল পাই তখন আমি দেখবা যে এক এক ধরনের হচ্ছে আমি ডাটা ট্রান্সফার রেট পাবো আর কি। বেসিক্যালি থিওরিটিক্যাল এক ধরনের আছে ডাউনলোড আপলোড স্পিড, কিন্তু আসলে মানে বাস্তবে হচ্ছে আমি অন্যরকম পাবো। আর একটা ইস্যু আছে হচ্ছে যে আমাদের দেশের এই কোম্পানিগুলোর তো কোনো স্ট্যান্ডার্ড নাই। তোমরা যারা হচ্ছে ব্রডব্যান্ডে ব্যবহার করো, বরিশালে যদি কেউ ব্যবহার করো, দেখবা যে এক একজন ইউজারে তোমাকে 8 MB কথা বলবে অথবা 5 MB কথা বলবে, কিন্তু তুমি এক এক সময় এক এক স্পিড পাবে। কারণ হচ্ছে কি তোমার এই ব্যান্ডউইথ গুলো শেয়ার্ড ব্যান্ডউইথ। কথা বুঝতে পারছো? তোমাকে ডেডিকেটেড ব্যান্ডউইথ না, তোমাকে 8 MB বলেও আসলে তোমাকে ডেডিকেটেড সব সময় রেখে দেবে, বেসিক্যালি এরকম না। কারণ ওরা হয়তো 100 MB কিনছে, সেটাকে হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করতেছে। আচ্ছা 1 মিনিট একটু লাইনে থাকো তো। আচ্ছা সরি। আচ্ছা এটা গেল হচ্ছে যে আমার যে সিম্বল গুলো আসে সেটার হচ্ছে কিছু মানে এক্সপ্লেনেশন। এখন আসো যে এখানে দেখো যে এটা গেল হচ্ছে 4G রিলেটেড কথাবার্তা, ঠিক আছে? তো 4G তে এগুলো মানে আমরা অলরেডি আমরা যেটা ইউজাররা ব্যবহার করছি সবই হচ্ছে 4G বা লং টার্ম ইভলিউশন LTE টেকনোলজি বলে এটাকে, হচ্ছে বা LTE টেকনোলজি বলে অথবা 4G টেকনোলজি বলতে পারো। এবং এই সমস্ত কান্ট্রি গুলো যেটা আমি দেখালাম এখানে, আর যে চার্ট করে দেখছি এরা হচ্ছে 4G ব্যবহার করতেছে অলরেডি 2019 পর্যন্ত যে এটা দেখালাম। তো এইটা মূলত হচ্ছে 4G আমি যা কথাবার্তা বললাম, যেটা আমরা কারেন্টলি ইউজ করতেছি এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা কম্পারেটিভলি 3G থেকে বুঝতে পারতেছি। বাট 2020 থেকে যে টেকনোলজিটা শুরু হওয়ার কথা আছে সেটার নাম হচ্ছে তোমার 5G টেকনোলজি বা 5th জেনারেশন টেকনোলজি, যেটার মূল থিম বা যেটাই তুমি বলো সেটা হচ্ছে 4টা ডব্লিউ। আমরা যেমন এখন যেটা ব্যবহার করতেছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দ্যাট মিনস তিনটা ডব্লিউ আমরা ব্যবহার করতেছি। বেসিক্যালি এটা হচ্ছে এখন যেটা 5G টেকনোলজি যেটা আসার কথা সেটা হচ্ছে, বা অনেক যেটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে 4টা ডব্লিউ, দ্যাট মিনস ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্যাট মিনস এর আগে যেটা ছিল সেটা কেবল বা অন্য কিছু দিয়ে আমরা সাধারণত ইন্টারনেট গুলো ব্যবহার করতাম। যদিও 4G তে আমরা অলরেডি ওয়্যারলেসলি ইন্টারনেট ব্যবহার করতেছি, কিন্তু একটা ডাটা ট্রান্সফার তার লিমিট আছে। বাট 5G টেকনোলজিতে আসলে কমপ্লিট ওয়্যারলেস কমিউনিকেশন উইথ অলমোস্ট নো লিমিটেশন, ঠিক আছে? এবং ডিভাইস গুলো অনেক স্মল সাইজ হবে কম্পারেটিভলি তোমার 4G টেকনোলজি, প্লাস ব্যাটারি লাইফ টাইম অনেক বেশি থাকবে। এবং যেটা রিসার্চ আসলে মানে অলরেডি শুরু হয়েছিল 5G টেকনোলজি 2010 থেকে। কথা বুঝতে পারছো? 2010 থেকে। এখন আসলে কেন 5G টেকনোলজি বা কারেন্ট জেনারেশন যেটা 4G টেকনোলজি ছিল, যে আমরা একটু আগে দেখে আসলাম যেটা 4G টেকনোলজি, দ্যাট মিনস এখানে আমার 1G তে ছিল অ্যানালগ ভয়েস, 2G তে ছিল আমার ডিজিটাল ভয়েস অথবা স্মল সিম্পল ডাটা ছিল। 3G টেকনোলজি যেটা 2000 শুরু হয়েছিল সেটা মোবাইল ব্রডব্যান্ড তখন মাত্র কেবল শুরু হয়েছিল, জিমেল ব্যবহার করতাম তখন থেকে, বা ইন্টারনেট তখন ব্যবহার করা শুরু করছি। 4G তে আসে মোবাইল ইন্টারনেট মোর অ্যান্ড ফাস্টার। বাট 5G তে আমরা এর থেকে আরো বেশি কিছু সাপোর্ট পাবো। যে 4G যে লিমিটেশন গুলো ছিল সেটা আমরা 5G টেকনোলজিতে পাবো।
যেটা কারেন্ট জেনারেশন 4G বা LTE টেকনোলজিতে আমরা ব্যবহার করতেছি। দ্যাট মিনস যে কোনো অ্যাপ, যে কোনো কিছুই আমরা ইউটিউব ভিডিও আমি সবকিছুই হচ্ছে 4G তে করতে পারতেছি। বাট 3G তে আমরা এইভাবে ইউটিউব আমার চলবে না বা এরকম কিছু চলার পসিবিলিটি ছিল না। বাট 5G তে আসলে আসলে তখন আসলে মানে কেবলের ব্যবহারটা অনেকটাই হচ্ছে হয়ে যাবে, এবং যে কোনো প্রকারের ডিভাইস, দ্যাট মিনস যেটা আইওটি টেকনোলজি বলতেছে, ইন্টারনেট অফ থিংস, সমস্ত তোমার হোমের সমস্ত ইকুইপমেন্ট, সমস্ত ডিভাইস সবকিছুই তোমার হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, যেটাকে আমরা হচ্ছে হোম অটোমেশন অথবা স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ, তারপরে তোমার হচ্ছে যদি স্মার্ট হোম, এইসব সবকিছুই হচ্ছে 5G-র মাধ্যম দিয়েই পসিবল হবে। এবং এখানে কিছু ইস্যু দেখা যাচ্ছে যে মোবাইল ইন্টারনেট, দ্যাট মিনস ইন বিল্ডিং, আউটডোর, ওয়াকিং, হাই স্পিড ট্রেন, হাবওয়ে, দ্যাট মিনস এমন কোনো জায়গায় নেই যেখানে তোমার ডিসট্রাকটিভ টেকনোলজি ইন দ্য পাস্ট ডিকেড স্মার্টফোন, যেটা ফোনে ছিল, এখন হচ্ছে প্রাইমারি অ্যাক্সেস পয়েন্ট টু ইন্টারনেট। ঠিক আছে, এটা হচ্ছে যে মানে 5G-র হচ্ছে হচ্ছে যে মোবাইল ইন্টারনেট এনি টাইম এনিওয়্যার। আমাদের 4G টেকনোলজি যেটা ছিল যে এনি টাইম এনিওয়্যার, বাট 5G টেকনোলজির মেন থিম হচ্ছে যে মোবাইল ইন্টারনেট এনি টাইম এনিওয়্যার। ঠিক আছে, তার স্লোগান হচ্ছে এইটা। এবং এখানে পুল ফ্রম ইউজার ডিমান্ডস ইন 5G, যেমন ইন্টারনেট অফ থিংস আমি বললাম, টেকটাইল ইন্টারনেট, অথবা তোমার অটোনোমাস ড্রাইভিং, ড্রোন বেসড ডেলিভারি, রিমোট হেলথ কেয়ার, তারপরে আনম্যান্ড ভেহিকেল অথবা ভিআর টেকনোলজি, যেটাই তুমি ব্যবহার করো, সব জায়গায় হচ্ছে তুমি হচ্ছে ব্যবহার করো, ওয়েল কানেক্টেড এভরিথিং, দ্যাট মিনস সমস্ত প্রকার ইকুইপমেন্টই ওয়্যারলেস এর মাধ্যম দিয়ে হচ্ছে তো আমার কানেক্টেড থাকবে। এটা এইসব কারণে হচ্ছে 5G-র হচ্ছে এই ইস্যুগুলো আসতেছে বা চলে আসছে অলরেডি। এবং এখানে আমি 5G-র কি পাবো, যে 4G 2010 5G-তে আসে আমি কি পাবো, এই সবগুলো হচ্ছে 5G, যেখানে মাস ফাস্টার, দ্যাট মিনস 10 Gbps 10 গিগাবিট পার সেকেন্ড পিক রেট পাবো, এবং লেটেন্সি হচ্ছে 1 মিলি সেকেন্ড লেটেন্সি পাবো। সুপার কানেক্টেড, দ্যাট মিনস ধরো 10,000 গুণ ট্রাফিক এবং 1000 গুণ ব্যান্ডউইথ, যেটা মেন থিমস হচ্ছে 3G থেকে, মানে 10,000 গুণ তোমার ডিভাইস কানেক্টেড থাকবে, বাট আমি 1000 গুণ ব্যান্ডউইথ হচ্ছে বেশি পাবো, যেটা আইওটি থিং বিভিন্ন প্রকার ডিভাইস বলছে। এবং হায়ার মোবিলিটি, দ্যাট মিনস তুমি যদি 300 কিলোমিটার পার আওয়ার বেগেও চলো, তাও তোমার হচ্ছে ডিসকানেক্টেড হবে না। তারপরে আলট্রা রিলায়েবল, দ্যাট মিনস 99%, 99.99%, এবং এটা অবশ্যই এনার্জি এফিসিয়েন্ট হবে। এখন যেমন ব্যাটারি লাইফ টাইম যেভাবে চলে যাচ্ছে, এটা হচ্ছে তোমার কম, মানে এর থেকে অনেক বেশি সাপোর্ট পাবে। কথা বুঝতে পারছো? তো এইগুলোই মূলত হচ্ছে 5G হচ্ছে তোমার পুল ফ্রম ইউজার ডিমান্ড ইন 5G। যেমন 5G যে স্পেসিফিকেশন থাকে, সেটা টার্গেটটা ছিল হচ্ছে এই সব সমস্ত ফ্যাসিলিটি গুলো কম্পারেটিভলি 4G থেকে আমি হচ্ছে 5G তে হচ্ছে আমরা পাবো। এখানে কিছু ইস্যু অলরেডি ওই একই কথাগুলো এখানে আবার বলছে, আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে নিচ্ছি। তো এখানে হচ্ছে দেখো যে ল্যান্ড বা তোমার হচ্ছে ল্যান ওয়ান প্যান টেকনোলজি অথবা কম্বিনেশন অফ ব্রডব্যান্ড, এখানেও ল্যান ওয়ান। সার্কিট এবং প্যাকেট সুইচিং, যদি সুইচিং এর কথা চিন্তা করো, আমরা সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং দুইটা টেকনোলজি আছে, এখানে সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং আছে। আর 1 Gbps, তো আমরা এখানে ডাটা ট্রান্সফার এটা একটু আছে, ভুল আছে আর কি, আমি যেটা লেটেস্ট বললাম ওইটা, এই স্লাইডটা একটু প্রবলেম আছে। এবং এখানে তোমার ডিভাইস গুলোর সাইজ হচ্ছে এরকম, মানে 1G থেকে 5G তে আসতে আসতে আমার ডিভাইস গুলোর সাইজ এরকম হয়ে যাওয়ার কথা। এছাড়া আরো কিছু মানে কথাবার্তা আছে 5G রিলেটেড, সেটা হচ্ছে যে 5G স্ট্যান্ডার্ড যারা মেনটেন করতেছে, এটা একটা রিসার্চের মানে রিসার্চ থেকে আমি কিছু জিনিস নিছি, যে 5G স্ট্যান্ডার্ড আসলে কি কি হবে, সেটা হচ্ছে হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট এন্ড হাউ। ঠিক আছে, 5G যদিও কয়েক দেশে চালু হয়েছে, বেশ কিছু দেশে, কিন্তু আমাদের দেশে তো এখনো আসেনি। তাহলে এই 5G স্ট্যান্ডার্ড যেটা, সেটা কেন দরকার, মানে কখন, হোয়ার কোথায়, এবং হোয়াট কি সেটা, এবং হাউ কিভাবে সেটা পাবো। 5G স্ট্যান্ডার্ডের কথা যদি আমরা একটু দেখি, যে বেসিক্যালি ইকোনমিক এন্ড পলিটিক্যাল নিডস ফর 5G, এটা এরকম কিছু নিড আছে যে ইকোনমিক্যাল এন্ড পলিটিক্যাল নিডের জন্য, ইনক্রিজিং জিডিপি অথবা ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট, ডিজিটাল দ্য ইকোনমি, তার জন্য হচ্ছে 5G দরকার। যেমন কমিটি অন ডিজিটাল ইকোনমিক পলিসি, দ্যাট মিনস সবকিছু ডিজিটাল বেসড হবে। ইউরোপিয়ান কমিশন তাদের কিছু নিচ্ছে যে ডিজিটাল সিঙ্গেল মার্কেট অলসো নিডস ক্লিয়ার অবজেক্টিভ ফর 5G। এবং এইসব কারণে হচ্ছে এটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি কি অবজেক্টিভের জন্য আমার 5G টেকনোলজি দরকার, যেটা হচ্ছে ইকোনমিক এন্ড পলিটিক্যাল নিডস ফর 5G। কারণ তুমি যদি এক দেশ যদি এটা 5G চলে যায়, তাহলে আরেক দেশ কি করবে, তার ইন্ডাস্ট্রি গুলো 5G তে চলে যাবে, তখন অন্যান্য কান্ট্রি যেখানে তোমার 3G 4G বা 4G চলতেছে, তার সাথে এটা মানে অ্যাডজাস্টেবল হবে না, তাদের ইকোনমির সাথে একসাথে যাইতে পারবে না। এটা একটা কারেন্ট ওয়ার্ল্ডের একটা তোমার হচ্ছে
কম্পিটিশন আর কি। ইউএসএ এক ধরনের 5G নিয়ে আসতেছে, চায়না হোয়াই কোম্পানি তোমার 5G অলরেডি কিছু কিছু কান্ট্রিতে চালানোর করছে, বা তাদের সাথে একটা কনফ্লিক্ট আছে আর কি। তো এইসব কিছু হচ্ছে ইস্যু আছে। আর 5G টেকনোলজি মূলত টেকনিক্যাল নিডস ফর 5G। এখানে 3GPP একটা টার্ম আছে। 3GP হচ্ছে থার্ড জেনারেশন পার্টনারশিপ প্রজেক্ট। এটা সাধারণত এই প্রজেক্টটা মূলত ডিপেন্ড করে পৃথিবীর বিভিন্ন দেশ এটার সাথে কানেক্টেড হয়ে তোমার হচ্ছে সবকিছু হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এবং যেহেতু হচ্ছে এলটি টেকনোলজি প্রায় 2010 সাল থেকে শুরু হয়েছে, 10-12 সাল থেকে শুরু হয়েছে, মানে 10 সাল থেকে। তো এখানে 8-10 বছর আগে তোমার হচ্ছে তখন থেকে রিসার্চ অলরেডি চলতেছে। সরি, 2012 সাল থেকে শুরু হয়েছে, আর 2010 সাল থেকে হচ্ছে 5G টেকনোলজি রিসার্চ শুরু হয়েছে। এবং তখন থেকে একটা কনসোর্টিয়াম মানে জেনারেট করছে, যেটা হচ্ছে 3GP বলে, যে থার্ড জেনারেশন তোমার পার্টনারশিপ প্রজেক্ট, যেটার মাধ্যম দিয়ে হচ্ছে 5G টেকনোলজির বিভিন্ন স্ট্যান্ডার্ড গুলো বেঁধে দিবে। এবং তার যে কি টেকওয়ে ছিল সেটা ছিল যে আর ইকোনমিক, পলিটিক্যাল এন্ড টেকনিক্যাল নিডস ফর 5G, এবং এক্সিস্টিং টেকনোলজি আর ক্যাপাবল অফ স্যাটিসফাইং টুডেস রিকোয়ারমেন্টস বাট নট দিস অফ টুমরো। এটা একটা ইস্যু ছিল। আর একটা, ইট টেকস এ লং টাইম টু ডিজাইন এন্ড বিল্ড এ নেক্সট জেনারেশন সিস্টেম। আসলে দেখো 1G থেকে যদি আমি 4G পর্যন্ত কম্পেয়ার করি, এক একটা জেনারেশন আসতে অনেক বেশি টাইম লাগছে। জেনারেশন আসা মানে কি কিন্তু মানে শুধুমাত্র মুখের কথা না, এখানে তোমার হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট, তোমার হচ্ছে বেজ স্টেশনের যে ইকুইপমেন্ট গুলো আছে, প্লাস হচ্ছে আমরা যে মোবাইল টেকনোলজি গুলো ব্যবহার করব তাদের তোমার জেনারেশন, মানে সবকিছু মিলে একটা কম্বিনেশন সিনক্রোনাইজ হওয়ার পরে আমি 5Gর একটা নতুন জেনারেশন আমি দিতে পারবো। আমি হুট করে একটা জেনারেশন হচ্ছে কল করতে পারবো না, যে কোনো কিছু বললাম একটা জেনারেশন, এরকম না। একটা টোটাল মানে আমূল পরিবর্তন হবে আর কি। আবার কি করতে হবে, একটা জেনারেশন নিয়ে আসতে হলে এক্সিস্টিং যে টেকনোলজি আছে যাতে সেগুলোকে সে আবার রিইউজ করতে পারে, কারণ ইউজাররা তো একবারে 4G 5G সবকিছু ব্যবহার করতে পারবে না। তো তার ডিভাইস গুলো তো এরকম না। আজকে 5G ধরো ডিভাইস আসছে, 5G টেকনোলজি আসছে, আমার সব ডিভাইস, আমার ল্যাপটপ, কম্পিউটারের, ধরো আমি যে ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করি সেটা যদি আমাকে চেঞ্জ করে ফেলতে হয়, এটা পসিবল না। তো এইসব কিছু মাথায় রেখে হচ্ছে এক একটা জেনারেশন আসে আর কি। এটা একটা ইস্যু। এবার পরে হোয়াট এর যদি তুমি জানো যে 5G ভিশন, 5G তোমার ট্রান্সপোর্ট, হেলথ কেয়ার, মানে কোথায় তুমি ব্যবহার করতেছো বেসিক্যালি, মানে কোন টেকনোলজি। যেমন 5G ইজ নট রিয়েলি অ্যাবাউট কানেক্টিং পিপল বাট মোর অ্যাবাউট কানেক্টিং থিংস। 5G এর মূল কনসেপ্ট হচ্ছে তুমি পিপলকে কানেক্ট করা না, তোমার থিংস, দ্যাট মিনস আইওটি, যেটা ইন্টারনেট অফ থিংস, সমস্ত ইকুইপমেন্ট গুলোকে তোমার হচ্ছে ওয়্যারলেসলি কানেক্টেড করা। এবং হ্যাজ ওয়াইডলি ভ্যারিং ইউজ কেসেস, হ্যাজ ওয়াইডলি ভ্যারিং পারফরমেন্স অ্যান্ড রিকোয়ারমেন্টস। নো সিঙ্গেল টেকনোলজি উইল স্যাটিসফাই অল অফ দিস রিকোয়ারমেন্টস। কোনো সিঙ্গেল টেকনোলজি এটা কিন্তু 5Gর এই সমস্ত সাপোর্ট গুলো দিতে পারবে না। দিস রিকোয়ারমেন্টস উইল নট অল দা মিট অ্যাট দ্য সেম টাইম ইন টাইম। মানে একবারে তোমার থেকে এটা কেউ হচ্ছে সাপোর্ট দিতে পারবে না যে সবকিছু তুমি একসাথে পারো। এটা হচ্ছে 5G ভিশন দেখাইছে। এখানে ট্রান্সপোর্ট, হেলথ কেয়ার, এগ্রিকালচার, এভিয়েশন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফ্যাক্টরি অটোমেশন, এই সব বিষয় হচ্ছে 5G টেকনোলজির সাথে রিলেটেড, কিন্তু এটা আসলে একবারে দেয়া পসিবল না। এবং এখানে আরো কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে ইনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ড তোমাকে দিতে হবে, মেশিন টাইপ কমিউনিকেশন আসবে, তারপরে আলট্রা রিলায়েবল লো ল্যাটেন্সি কমিউনিকেশন হবে। এখানে ইনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ডের কথা বলছে। তারপরে এগুলো প্রত্যেকটা এক একটা তোমার হচ্ছে স্মার্ট হোম বিল্ডিং অথবা ভয়েস অথবা স্মার্ট সিটি, এগুলো প্রত্যেকটা ফ্যাসিলিটিস হচ্ছে তোমার 5G দিবে। দি 3 হাই লেভেল 5G ইউজ কেস, বেসিক্যালি গিগাবাইট ইন এ সেকেন্ড যদি তুমি দিতে হয়, তাহলে এই মানে এদেরকে সমস্ত কিছুকে কানেক্ট করে আমি গিগাবাইট যদি আমি মোবাইল ব্রডব্যান্ড দিতে পারি, তার মানে কি আমি সমস্ত ইকুইপমেন্ট গুলো একসাথে কানেক্টিং হয়ে আমি চলতে পারবো। ঠিক আছে, অটোমোবাইল, সেলফ ড্রাইভিং কার আমি চালাতে পারবো, আমি ফিউচার আইএমটি অথবা ইন্ডাস্ট্রি অটোমেশন করতে পারবো যদি আমি গিগাবাইট পার সেকেন্ডে, দ্যাট মিনস আমার লেটেন্সি যদি তোমার 1 মিলি সেকেন্ডের কম হয়, তাহলে আমি হচ্ছে দ্যাট মিনস লেটেন্সি অথবা ডিলে যদি আমার আমি একটা কমান্ড দিলাম সেটা পৌঁছাইতে কিছু টাইম লাগবে। বাট অটোমেশন হলে তো, ইন্ডাস্ট্রি অটোমেশন হলে তো এভাবে আসলে পসিবল হবে। তো এসব কিছু হচ্ছে মাথায় রাখছে। এখানে কিছু পারফরমেন্স রিকোয়ারমেন্ট দিচ্ছে, যেমন নিউ রেডিও ইন্টারফেরেন্স অথবা তোমার এলটি রেডিও ইন্টারফেরেন্স, নেক্সট জেনারেশন অথবা ইপিসি এলটি কোর নেটওয়ার্ক। দ্যাট মিনস এক্সিস্টিং যে টেকনোলজি আছে 4G টেকনোলজি, সেটাকে আরো ডেভেলপ করে তারপরে এটাকে হচ্ছে তোমার 5G টেকনোলজিটাকে নিয়ে আসতেছে। আর কারা কারা এটা নিয়ে আসতেছে হয় এই 3GP টেকনোলজি, যেটা দেখো যে এই নিচের যে কোম্পানিগুলো আছে এগুলো সবই হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে টেলিকমিউনিকেশন কোম্পানি। টেলিকমিউনিকেশন আসলে এরা এই রিসার্চ গুলো করতেছে, এবং 5G টেকনোলজির যে স্ট্যান্ডার্ড গুলো এই 3GP কনসোর্টিয়ামের মাধ্যম দিয়ে, এবং সেখানে তোমার IEEE,
সেখানে তোমার ওয়াইফাই স্ট্যান্ডার্ড, সেখানে তোমার হচ্ছে বিভিন্ন টেলিকমিউনিকেশন কোম্পানি, তারপরে 3GB মার্কেট যারা পার্টনার আছে তারা সবাই মিলেই কিন্তু হচ্ছে আইটিউর সাথে কানেক্টেড হয়ে, আইটিউ হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, তাদের সাথে কানেক্টেড হয়ে এই তোমার হচ্ছে একটা রিকোয়ারমেন্ট দিছে যে 5G আসতে হলে তার গ্লোবাল ইনিশিয়েটিভ এটা একটা, যে আসতে হলে এই ধরনের সুবিধাগুলো আমার থাকতে হবে বেসিক্যালি। আর 5G এনআর বাবা এগুলো একটু দেখে নিও তোমরা, আমি এত মানে ইসে যাচ্ছি না। এবং এখানে এগুলো হচ্ছে তোমার 5G বিল্ডিং ব্লকস, এক একটা কমিউনিকেশন তৈরি হবে আর এক একটা এরিয়ায় যাবে। তারপরে হচ্ছে 3GB মেম্বার, যারা এর মেম্বার গুলো হয়েছে কোন কোন ধরনের কোম্পানিগুলো, কারা কারা হচ্ছে 3GB মানে যে কনসোর্টিয়াম আছে তাদের হচ্ছে মেম্বার। দ্যাট মিনস 5G টেকনোলজি আসবে তখন তোমার এগ্রিকালচার, অটোমোবাইল, রেল, ফ্যাক্টরি, এনার্জি, ব্রডকাস্টিং, স্যাটেলাইট, অ্যারোস্পেস, রিটেল সবাই হচ্ছে মানে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া সবাই হচ্ছে 5G মেম্বার। তুমি যদি আরো একটু ডিটেল জানতে চাও তাহলে 3GB ওয়েবসাইট আছে, এদের এখান থেকে আরো একটু ডিটেলস দেখতে পারবে আর কি। এবং 559 মেম্বার 3GP, এবং বিভিন্ন কান্ট্রি হচ্ছে এটার মেম্বার অলরেডি 43 কান্ট্রিজ হচ্ছে এই 3GP কান্ট্রি যারা আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাইরে দিচ্ছে আর কি 5G যখন আসবে। আর এটা কখন আসবে আসলে বেসিক্যালি 2020 তে আসার কথা। বেসিক্যালি ইট অলসো হ্যাপেন্স টু কোইনসাইড উইথ অলিম্পিক গেমস, বিভিন্ন ইস্যুতে এখনো অত বেশি আসেনি। আর বাট 5G হচ্ছে 2020 তে আসার কথা ছিল, বাট এখন পর্যন্ত অত ফুললি চালু হয়নি। এবং 5G ওপেন ট্রায়াল যেগুলো চলতেছে, যেমন এসকে টেলিকম, কেটি, এনটিটি, এরা অলরেডি 5G ট্রায়াল ভার্সন গুলো চালাচ্ছে, ঠিক আছে। বাট জাপানে যখন অলিম্পিক গেমস হওয়ার কথা ছিল তখন এটা আসলে চালু হওয়ার কথা ছিল, মানে মোটামুটি চালু হওয়ার কথা ছিল। বাট তারপরে তোমার মোবাইল অপারেটর, রাগবি এখানে কিছু ব্যবহার করছে। আর এর 5G কোম্পানি এরাই যে ভ্যারিজন, এসকেটেল, সাউথ কোরিয়া টেলিকম, কেটি, তারপরে এনটিটি, এরা এই সব কোম্পানিগুলো বিভিন্ন দেশে তারা কিছুটা চালায়, এটার এক্সপেরিমেন্ট করতেছে। বাট অত ফুললি এখনো তোমার বাণিজ্যিক ভাবে এটার চালু হয়নি আর কি। আর এখানে হচ্ছে রিসার্চ এরিয়া আছে, যে 5G টেকনোলজি এখনো বেশ কিছু এরিয়া হচ্ছে রিসার্চ এরিয়া চলতেছে, যেমন তোমার ম্যাসিভ মাইমো যদি বলো, তারপরে তার অ্যান্টেনা গুলো, তার বেজ স্টেশন গুলো এখনো ফুললি এত মানে মানে বাণিজ্যিক ভাবে যাওয়ার জন্য এখনো তোমার হয়নি আর কি। তো এখানে বেশ কিছু এরিয়া এখনো রিসার্চ এরিয়া হিসেবে, চেক পয়েন্ট যেটা বলছে, মার্সের একটা চেক পয়েন্ট আছে, এখানে বিভিন্ন চেক পয়েন্ট গুলো বলা আছে। এখানে ফেজ মানে 2015 একটা ফেজ কমপ্লিট হয়েছে, 2018 একটা ফেজ কমপ্লিট হয়েছে, 2000 তোমার হচ্ছে আর সেকেন্ড এগ্রিমেন্ট যেটা ফেজ 2 চলতেছে 5G ফেজ, এগুলো এখনো রিসার্চ এরিয়া চলতেছে। আর এখানে বেশ কিছু রিসার্চ এরিয়া বা তোমার এক্সাম্পল যেগুলো হচ্ছে বিভিন্ন এরিয়া, বিভিন্ন ইয়ারে বা বিভিন্ন তোমার এলটি বা আলো যেগুলো টেকনোলজি গুলো আছে সেগুলো অলরেডি হচ্ছে তোমার অ্যাড্রেস করছে এবং তার রিলিজ আছে, এই সময় এগুলো হচ্ছে রিলিজ হয়েছে আর কি। মানে এক একটা সার্ভিস এক এক সময় রিলিজ হচ্ছে, মানে সব একবারে আসতেছে না। বেসিক্যালি ইনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ড, ম্যাসিভ মেশিন টাইম কমিউনিকেশন এবং আলট্রা রিলায়েবল, এই তিনটা জিনিস আগে যেটা কথা বলছিলাম সবাই একবারে 3GP কন্ট্রিবিউশনের মাধ্যম দিয়ে ফাইনালি সবাইকে হচ্ছে সাপোর্ট দিবে। এটাই হচ্ছে তোমার 3GP কনসোর্টিয়ামের মূল স্টাডি ছিল, যে 5G আসতে হলে আমাদের এই সুবিধাগুলো একসাথে আসতে হবে। এরপরে যেগুলো আছে এগুলো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবা। আর আমি আর একটু জাস্ট বেসিক ধারণা দিয়ে আমার ক্লাস শেষ করব, সেটা হচ্ছে 6G টেকনোলজি, ঠিক আছে। এখানে তোমরা এই গ্রাফটা দেখতে পাচ্ছ কিনা, এটা হচ্ছে মার্চ 2020 এর IEEE কমিউনিকেশন ম্যাগাজিনের একটা রিসার্চের আউটকাম। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল এস্টিমেটেড, এটা একটু বড় করি, দেখা যাচ্ছে, দেখো তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা। এখানে আমরা ধরো 5G তে 2020-এ আছি, যদিও আমরা এখনো ব্যবহার করিনি, আমাদের তো 1G 2G 3G 4G আমরা অলরেডি দেখে আসছি, এটার অ্যাপ্লিকেশনও কিছু কিছু দেখে আসছি। 4G মানে ইন্টারনেট অ্যাপ্লিকেশন আমরা অনেকগুলো ব্যবহার করতেছি, বাট 5G-টা আমাদের দেশে এখনো আসেনি, বাট অন্যান্য কান্ট্রিতে অলরেডি চলতেছে, যেটা 1 to 10 Gbps। আসলে আমি যে এক এক সময় এক এক স্পিডের কথা বলতেছি, এখানে আসলে এক এক যখন রিসার্চের কনসেপ্ট পেপার গুলো বেরোয়ছে, এটা কিন্তু রিসার্চ পেপার, তোমরা কি দেখতে চাইলে দেখতে পারো। টুয়ার্ডস 6G নেটওয়ার্কস ইউজেস কেস এন্ড টেকনোলজি, IEEE কমিউনিকেশন ম্যাগাজিনে এই আর্টিকেলটা বেরোইছে। বেসিক্যালি হিস্টোরিক্যাল এন্ড এস্টিমেটেড 1G to 6G ইভ্যালুয়েশন। তো বেসিক্যালি 5G পর্যন্ত 2020-এ চালু হওয়ার কথা, কিছু কিছু দেশে চালু হয়েছে, বাট 2020 থেকে 2025 এই পর্যন্ত 5G-টা এনেবল হয়ে যাবে। এরপরে 2025 থেকে 2030-এ তোমার 6G টেকনোলজি, যেটা 6G টেকনোলজি অলরেডি রিসার্চ শুরু হয়েছে, যেটার মূল কনসেপ্ট হচ্ছে যে ডাটা ট্রান্সফারেরটা আরো অনেক বেশি পাবো, ঠিক আছে।
এবং এখানে নিউ স্পেকট্রাম ডিস্ট্রাপটিভ টেকনোলজি সেললেস নেটওয়ার্ক, এখানে সেল বেস থাকবে না। দ্যাট মিনস আমরা যখন এখন মোবাইল টাওয়ার থাকতেছে এই টাওয়ার গুলো থাকবে না, কথা বুঝতে পারছো? তারপর ডিজঅ্যাগ্রিগেশন এন্ড ভিজুয়ালাইজেশন, এনার্জি এফিসিয়েন্সি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দ্যাট মিনস টুয়ার্ডস এ ফুললি ডিজিটাল এন্ড কানেক্টেড ওয়ার্ল্ড 2030 তে হওয়ার টার্গেট আর কি, যারা রিসার্চ এরিয়ায় আছে তাদের টার্গেট। এবং তোমার হচ্ছে ইসের যে এরিয়া, দ্যাট মিনস এর যে থিওরিটিক্যাল যে মানে তোমার হচ্ছে থিওরি যেটা কমিউনিকেশন বিয়ন্ড দ্য থিঙ্কিং, এর স্লোগান 6G এর স্লোগান হচ্ছে কমিউনিকেশন বিয়ন্ড দ্য থিঙ্কিং, দ্যাট মিনস স্পেশাল টেরিস্ট্রিয়াল স্পিড 5G 6G এবং স্ট্রিমিং। এরকম বেশ কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো হচ্ছে তোমার 6G টেকনোলজিতে আসলে থাকবে আর কি। আমি জাস্ট ওভারভিউ করে যাচ্ছি এখানে। আচ্ছা 5G মানে এখানে দেখো যে 5G নাই আস্তে আস্তে আমরা হচ্ছে অলরেডি মানে 6G তে কেন যাচ্ছি, কারণ হচ্ছে কি টুডে 5G is a strong technology intensive developed, however it has limitation বা ফিউচার এটারও লিমিটেশন আছে, কারণ লিমিটেশনের কোনো নাই মানে দ্যাট মিনস কোনো এরিয়া নাই। এবং এখানে 6G ভিশন ফর 2030 the society will be data driven served by near instant unlimited wireless connectivity, এটা হচ্ছে 6G এর মেইন থিম হবে। এবং সেখানে আরো কিছু বেশ কিছু তোমার হচ্ছে 6G এর গোল দিছে, এটা তোমরা একটু দেখে নিও যে বেশ কিছু তোমার গোল আছে এখানে। তোমার হচ্ছে নোবেল নেটওয়ার্ক ডিমান্ড থাকবে, তারপরে তোমার ইন্টিগ্রেশন স্পেস মানে সবকিছু একসাথে কানেক্টেড থাকবে, সেখানে মেরিটাইম টেরেস্ট্রিয়াল এরিয়াল অথবা স্পেস। সেখানে তোমার হচ্ছে লার্জ রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন সার্ভিস থাকবে, এখানে এআর ভিআর হলোগ্রাফিক টেলিপ্রেজেন্স এগুলো সবই কিন্তু ই হেলথ পারভেসিভ কানেক্টিভিটি ইন্ডাস্ট্রি 4.0, আমরা যেটা ইন্ডাস্ট্রি 4.0 রেভলিউশনের কথা বলতেছি, অথবা রোবোটিক্স আনম্যান মোবাইলিটি, তারপরে তোমার টেলিপ্রেজেন্স, তারপর অটোনোমাস কানেক্টিভিটি, তারপরে তোমার বিওটি আছে, তোমার বিআইওটি দ্যাট মিনস বায়ো ইন্টারনেট অফ থিংস। এখন তো আমরা ইন্টারনেট অফ থিংস এ আছি, তখন থাকবে হচ্ছে বিওটি বিআইওটি আর কি, ন্যানো আইওটি থাকবে, তারপরে মোবাইল ব্রডব্যান্ড, তোমার রিলায়েবল এন্ড লো লেটেন্সি কমিউনিকেশন থাকবে। এই সব কিছুই হচ্ছে আসলে 6G জেনারেশনের, এগুলো সবই কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা। দ্যাট মিনস রিসার্চাররা রিসার্চ করে এই টার্মগুলো আমাদের 5G তে নাই, তাহলে 6G তে আমাদের হচ্ছে এগুলো থাকতে হবে, এরকম তারা একটা স্ট্যান্ডার্ড দিছে। এখানে আসলে 5G এবং 6G এর মাঝে কিছু স্ট্যান্ডার্ড থাকবে। 5G এর মাঝে তোমার হচ্ছে 5G সেভো নামে একটা কমিউনিকেশন টেকনোলজি আসবে, এবং 5G মেভো নামে আরেকটা টেকনোলজি আছে, এবং 5G লেভো বা যেটাকে আমরা তারপরে টেকনোলজিটা হচ্ছে 6G। এগুলো কিন্তু সবই হচ্ছে রিসার্চ এরিয়া। এখানে যে এরিয়াগুলো গেছে 2021-এ এই এরিয়াগুলোই হচ্ছে রিসার্চ চলতেছে। আর 5G মেভোতে এইগুলো হয়তো হবে, 6G আসলে আমরা এই সাপোর্ট গুলো পাবো। এবং এটাও একটা হচ্ছে তোমার জার্নাল ইলেকট্রনিক্স একটা জার্নাল 2020-তে বেস লাইন রোড ম্যাপ অফ অ্যাডভান্স ওয়্যারলেস রিসার্চ বিয়ন্ড, এখানে তারা পাবলিশ করছে রিসার্চাররা। এখানে দেখো 6G নেটওয়ার্ক কানেক্টিভিটি তার এর সমস্ত কিছুই হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড অ্যাজ স্পেস, দ্যাট মিন্স সবকিছুই ওয়্যারলেসলি কানেক্টেড এবং সবাই সবার সাথে কানেক্টেড থাকবে, এবং সেখানে 3D কভারেজ থাকবে। কথা বুঝতে পারছো কিনা? এখানে স্পেস এয়ারবর্ন এবং গ্রাউন্ড বেসড নেটওয়ার্ক সবকিছুই কানেক্টেড থাকবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা রিসার্চ পেপার থেকে নেওয়া আর কি। একজন মানে একটা তোমার কনফারেন্স হয়েছে, সেখানে রিসার্চাররা এই কমিউনিকেশন ইস্যুগুলো হচ্ছে প্রেজেন্ট করছে। এখানে যে বায়ো নেটওয়ার্কিং বা 3D নেটওয়ার্কিং, অপটিক্যাল নেটওয়ার্কিং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমরা যখন অনার্স মাস্টার্স পিএইচডি তে যাবা দেখবা যে এই এরিয়াগুলো বিভিন্ন ওয়্যারলেস রিসার্চার যারা আছে তারা এগুলো হচ্ছে সবই আছে এই এরিয়াগুলোতে রিসার্চ করতেছে। এবং 6G নেটওয়ার্কিং কানেক্টিভিটি তার যে কেপিআই থাকবে, বিভিন্ন কেপিআই গুলো আমরা পরে দেখবো। কেপিআই মানে হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। এখানে কম্পারিজন 5G 6G এর সাথে একটা কম্পারিজন হবে, প্লাস সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট ইন রেসপেক্ট টু 5G। সেখানে 5G কি ছিল তার থেকে কি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো। এখানে এটাই মূলত আমি দেখাইতে যাচ্ছি যে আমরা যে লো এবং মিড রেঞ্জ সেটা 5G তে ব্যবহার করতেছে 6 গিগাহার্টজ মিলিমিটার 100 গিগাহার্টজ, বাট আসলে 6G আসবে টেরাহার্টজ এর এবং টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার করবে। এখানে 5G তে আমরা এই সাপোর্ট গুলো পাচ্ছি, মানে এখন পর্যন্ত যা রিসার্চ আসছে সেগুলো ধরো পিক ডাটা রেট 20 GB, বাট 6G তে গেলে পাবো আমরা 1 টেরাবিট পার সেকেন্ড। ঠিক আছে, এক্সপেরিয়েন্স ডাটা রেট, পিক স্পেকট্রাল, এগুলো প্রত্যেকটা থেকেই তার পারফরমেন্স এগুলো দিয়ে হচ্ছে 6G কানেক্টিভিটি হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে করা হবে। যে এই ইস্যুগুলো দ্যাট মিনস এখন আমরা গিগাহার্টজ রেঞ্জে আছি, মিলিমিটার ওয়েভ যেটাকে বলে 5G কে, বাট পরবর্তীতে আসবে টেরাহার্টজ রেঞ্জ যেটাকে আমরা মানে ভিজিবল লাইট, এইভাবে আমাদের কমিউনিকেশন গুলো এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করবে। এবং সেখানে রিলায়েবিলিটি, জিটার, মোবিলিটি, তার পারফরমেন্স দেখো যে মোবিলিটি পাবো 1000 কিলোমিটার পার আওয়ার।
এটা হচ্ছে টার্গেট। বেসিক্যালি এগুলো সবই রিসার্চের একটা আউটকাম টার্গেট, নট পাচ্ছি আমরা, এগুলো নিয়ে রিসার্চ চলতেছে এখন পর্যন্ত। আর 5G তে পাওয়ার কথা হচ্ছে 500 কিলোমিটার পার আওয়ার, যেটা মোবিলিটি, ঠিক আছে, লেটেন্সি আছে, রিলায়েবিলিটি আছে। এখানে দেখবা যে আমি এক এক সময় এক এক মানে এখানে ডাটা দিছি, কারণ হচ্ছে কি আগেকার যে ডাটাগুলো দিছি মোবিলিটি, সেখানে যে ডাটাটা ছিল 300 কিলোমিটার পার আওয়ার সম্ভবত ছিল, দ্যাট মিন মোবিলিটি, বাট লেটেস্ট রিসার্চ হচ্ছে 5G হচ্ছে 500 কিলোমিটার। তো এগুলো হচ্ছে লেটেস্ট রিসার্চ আর কি। আর এইটা আছে সাম রিসার্চ চ্যালেঞ্জ, যে রিসার্চ চ্যালেঞ্জ গুলো হচ্ছে যারা ফিউচার ওয়্যারলেস কমিউনিকেশন রিসার্চ করবে, সেটা 6G নেটওয়ার্কিং কানেক্টিভিটিতে তাদের এই রিসার্চ চ্যালেঞ্জ গুলো থাকবে আর কি। আচ্ছা, এই পর্যন্তই মূলত হচ্ছে 5G 4G 3G তোমার 4G 5G এবং 6G রিলেটেড কথাবার্তা, ঠিক আছে। তো এখান থেকে মূলত হচ্ছে এগুলো আসলে এই ক্লাসটা মানে আমি 6G পর্যন্ত গেলাম, কারণ হচ্ছে কি আমরা যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যারলেস এন্ড টেলিকমিউনিকেশন কোর্সটা পড়তেছি, তোমাদের কিছু রিসার্চের মানে দ্যাট মিন্স নতুন নতুন টার্ম জানার জন্য, যে আসলে আমরা যে 1G 2G 3G 4G 5G এবং নেক্সট যে 3G আসতেছে 2030-তে, তার ইভলিউশন গুলো কি হবে, কোন কোন পার্সপেক্টিভে হবে, কি কি ধরনের টার্ম আছে, সেগুলো আসলে আমি তোমাদেরকে দেখানোর জন্য। তো এই ধরনের কারো কোনো ইস্যুতে কারো কোনো কোশ্চিন আছে কিনা দেখো তো। আমি তো নিজে কথা বলে গেলাম, কারণ এই কোর্সটা আসলে জাস্ট জানার জন্য আর কি। সরি, আমার একটা ইমার্জেন্সি কল আসছিল। তো এই হচ্ছে মোটামুটি রিলেটেড হচ্ছে 4G থেকে 6G পর্যন্ত। তো এইটা হচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব 4G থেকে 6G পর্যন্ত, যেটা হচ্ছে আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে আর কি তোমাদের। কথা বুঝতে পারছো? এবং এখান থেকে ছোট মানে একটু নিজেদের মতো করে কোশ্চিন তৈরি করবা এবং অ্যান্সার তৈরি করবা, যাতে একবারে তোমাদের এটাই শর্ট নোট হিসেবে থেকে যায়, যেটা তোমরা মানে যখন এক্সাম হবে তখন হচ্ছে সেটাতে ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো ওভারঅল কারো কোনো কোনো ইস্যুতে কোনো কোনো কোশ্চিন আছে কিনা? স্যার, হ্যাঁ বলো। আর এই আমরা এটা দেখে 3G নেটওয়ার্কে যখন আমরা ওই মোবাইল ডাটা চালু থাকা অবস্থায় কাউকে কল দেই, হ্যাঁ, তখন ওই 3G ডিসকানেক্ট হয়ে যায়। 3G তে ডিসকানেক্ট হয় না, কিন্তু যদি 4G তে থাকা অবস্থায় কল দেই, তখন আর কি ওইটা হয় 3G তে ডিসকানেক্ট হয়ে আসে, না হলে টোটালি ডাটা অফ হয়ে যায়। কারণ হচ্ছে কি ওইটা হচ্ছে সেম চ্যানেল ব্যবহার করে, ঠিক আছে। ভয়েস এবং ডাটা কমিউনিকেশন যদি সেম চ্যানেল ব্যবহার করে, তখন এই ইস্যুগুলো প্রবলেম করে আর কি। তো এটাও তোমার হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রবলেম। দ্যাট মিন্স তুমি ভয়েস কমিউনিকেশন যখন করতেছো, তোমার যে চ্যানেল ব্যবহার হচ্ছে, আবার যদি তুমি ডাটা কমিউনিকেশন যখন ব্যবহার করতেছো, কারণ যখন তুমি ইন্টারনেটে অ্যাক্টিভ করতেছো মোবাইল ডাটা, তখন কিন্তু তুমি ডাটা কমিউনিকেশন ব্যবহার করতেছো। কিন্তু তোমার যদি হচ্ছে ভয়েস কমিউনিকেশন যদি তুমি ঢোকো, তাহলে এই প্রবলেম গুলো হচ্ছে ফেস করতে হবে। বেসিক্যালি এটা ডিপেন্ড করে তোমার সেটের উপরে, প্লাস হচ্ছে ওই মোবাইল টেকনোলজির উপরে। কথা বুঝতে পারছো? মানে তোমার সেটেরও কিছু ক্যাপাবিলিটি আছে। আচ্ছা স্যার, স্যার এই যে ভিওএলটি, যেটা ভিওএলটি তে কি এই সেম চ্যানেল ব্যবহার করে 4G তে? কোনটা? ভিওএলটি, ভয়েস ওভার এলটি। ভিওআইপি না ভিওএলটি, ভিওএলটি? ভিওএলটি সম্পর্কে তো আমি জানি। ভিওএলটি স্যার। ও, ভয়েস ওভার লং টার্ম ইভ্যালুয়েশন। জি স্যার। আচ্ছা, এটা একটু দেখতে হবে, আমি এটা দেখিনি আর কি। ও, গ্রামীণ ফোন তো অলরেডি ব্যবহার করতেছে ভিওএলটি। জি স্যার, বাংলাদেশে অনেকগুলো অপারেটর ব্যবহার করতেছে, কিন্তু সব এলাকায় ভিওএলটি কভারেজ নাই। আর সব এলাকায় বলতে কি, তোমার যে সমস্ত টাওয়ারে ভিওএলটি সার্ভিস দেয়া আছে শুধুমাত্র তারা পাবে। জি স্যার। কথা বুঝতে পারছো? এখানে ভিওএলটি যেটা ফাস্টেড কল কানেকশন, এটা একটা কথা বললো। আলট্রা হাই ডেফিনেশন ভয়েস কল সেটা বললো। সিমুলটেনিয়াস ভয়েস এন্ড ইন্টারনেট, এইটা হচ্ছে তোমার ইস্যু আর কি।
এটাই জিজ্ঞেস ঠিক আছে, ভিওএলটি হচ্ছে বেনিফিটস অফ গ্রামীণ ফোন ভিওএলটি টেকনোলজি। এটা হচ্ছে যে তোমার লং টার্ম ইভলিউশন, মানে যদিও 4G টেকনোলজি এবং ভিওএলটি ওই যে বললাম যে হচ্ছে যে তোমার এলটি টেকনোলজি যেটা এ বলতেছে, এই টেকনোলজিতে এই সাপোর্ট গুলো পাবা। দ্যাট মিনস যদি তোমার সেটে এবং হচ্ছে তোমার যারা তোমার মোবাইল প্রোভাইডার তারা যদি তোমার হচ্ছে এই টেকনোলজি ব্যবহার করে, তাহলে তুমি এই সাপোর্টটা পাবা, আদারওয়াইজ তোমার ওই যে প্রবলেম ফেস করতে হবে। কথা বুঝতে পারছো? তাই এর জন্য তো এক্সট্রা তাদের সার্কিটরি বা এক্সট্রা তোমার ডিভাইসের প্রয়োজন হয়েছে গ্রামীণ ফোনের। তো সব টাওয়ারে তো এগুলো নাই, যেসব জায়গায় আছে শুধুমাত্র সেখানেই তুমি পাবা আর কি। দ্যাট মিনস একই সাথে তোমার ইন্টারনেট চলবে, তুমি আবার মোবাইলে কথা বলতে পারবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা তোমাদের হচ্ছে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে মোবাইল কোম্পানি যখন থেকে শুরু হয়েছে, ঠিক আছে, মোবাইল এবং টেলিকমিউনিকেশন কোম্পানি প্রথমত বাংলাদেশের টেলিকমিউনিকেশন কোম্পানি যখন শুরু হয়েছে, তারা তাদের টেকনোলজি গুলো ইভলিউশন হয়েছে কিভাবে, এটা একটা ইস্যু। আর মোবাইল টেকনোলজি যে তোমার হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিংক, সিটিসেল, তারপরে তোমার হচ্ছে রবি, অথবা তোমার হচ্ছে এয়ারটেল, তারপরে তোমার হচ্ছে টেলিটক, এদের টেকনোলজি গুলো ইভলিউশন হয়েছে কিভাবে, এইটার উপর একটা অ্যাসাইনমেন্ট থাকবে। কথা বুঝছো? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে আরেকটা ইস্যু থাকবে, আমি তোমাদের ইস্যু দিয়ে দিব। এবং কারেন্ট টেকনোলজি যেটা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো কারেন্ট, যেমন ধরো এই যে এখানে একটা যেটা দেখলাম যে গ্রামীণ ফোন ভিওএলটি টেকনোলজি ব্যবহার করতেছে, তাদের ফিচার গুলো কি কি, এটার উপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে। এবং এখানে ভিওএলটি এনাবেল আবার দেখো যে তোমাকে যেটা বললাম, এই হ্যান্ডসেট গুলো কিন্তু তুমি এই সাপোর্ট গুলো পাবে। দেখো গ্রামীণ ফোনেরই সব হ্যান্ডসেট দিয়ে তুমি এই সাপোর্ট গুলো পাবা না, মানে এটা হচ্ছে অ্যাপেলের। যদি আমরা বা নোকিয়ার কোনটা আছে কিনা, নোকিয়ার এই যে এই সেট গুলোতে আছে, এখানে এদের ওয়েবসাইটে দেওয়া আছে যে কোন কোন সেট গুলো দিয়ে তুমি, শাওমির যদি দেখো, আবার শাওমির এই সেট গুলোতে তুমি মানে শাওমির শুধুমাত্র রেডমি গো, এখানে মনে হয় ভিওএলটি সাপোর্ট পাবে। দ্যাট মিনস তোমার টাওয়ার শুধু দিলেই হলো না, তোমার সেট গুলো হচ্ছে এই সাপোর্ট গুলো পাইতে হবে। কথা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এখন তোমাদের আর কোনো ইস্যু আছে? আচ্ছা, তোমাদের ভিতরে বরিশাল শহরে মেয়েদের ভিতরে কে কে আছে? বরিশাল শহরে বাসা কেউ কে আসো তোমাদের ব্যাচে? বরিশাল শহরে থাকো, তোমাদের সাথে কেউ নাই? কি আমার কথা শুনতে পাচ্ছ না? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছি। আমাদের ভিতরে স্যার বরিশালে শহরে বাসা এরকম কেউ নাই স্যার, সবারই দূরে দূরে বাসা। তোমরা কেউই বরিশাল শহরে থাকো না? না স্যার, বরিশাল শহরে থাকে আমাদের ব্যাচে এরকম কোনো মেয়েই নাই। কি বলো, বরিশাল থেকে কেউ চান্স পায়নি শহরে থাকার? আচ্ছা, না তোমাদের ওই যে চিন্ময় স্যার একটা ঈদ ছিল, তো ওইখানে কিছু মানে পার্টিসিপেন্ট কালেক্ট করার চেষ্টা করতেছে, সেই জন্য খুঁজতেছি আর কি। কারণ 40 জনের যে ওয়ার্কশপ হবে, তো সেই জন্য খুঁজতেছে, যদিও এখনো ডেটটা হয়তো ফিক্সড হয়নি, ডেট ফিক্সড হলে জানাবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা শোনো, তোমাদের একটা ইস্যু, সেটা হচ্ছে যদি ক্যাম্পাস খুলে ঈদের পরে, এটা হচ্ছে সম্ভাব্য কথাবার্তা, তাহলে তোমার 1 মাস হয়তো ক্লাস চলবে কিছুটা মানে ল্যাপটপের জন্য, তারপরে কিন্তু তোমার 7 সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। তারপরে হয়তো পরের পরীক্ষা শেষ হলে আবার তোমার হচ্ছে 1 মাস ক্লাস চলে 8 সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। বিষয়গুলো কিন্তু এরকম। সো তোমরা যেহেতু বাসায় আছো, তোমাদের যদি পড়ালেখাগুলো কমপ্লিট করে রাখো, এটা তোমাদের জন্য ভালো হবে আর কি। আর তোমাদের তো ক্যারিয়ার অবজেক্টিভ ঠিক হয়ে যাওয়ার কথা অলরেডি। আমি জানি না তোমাদের ক্যারিয়ার নিয়ে কি মানে কে কি ঠিক করতেছো বা কে কি করো জানি না, শুধুমাত্র দেখি যে মারুফ নামে একজন আছে মনে হয় তোমাদের ব্যাচে, সে কিছুটা তার নিজের ক্যারিয়ারের দিকে চুকিয়েছে। আর ফয়সাল নামে আর একজনকে চিনি, এছাড়া আর বাদ বাকি গুলোর কাউকে তো জানি না। যে তোমাদের আসলে ক্যারিয়ার তো 1 বছর 1.5 বছর তোমরা বাসায় বসে রয়েছে, এবং নিজের স্কিল যে লাইনে তুমি জব করতে চাও সেই লাইনে স্কিল ডেভেলপ করে এতদিনে জবে চলে যাওয়ার কথা। যাদের মানে ক্যাপাবিলিটি আছে, সবারই ক্যাপাবিলিটি আছে, যারা চেষ্টা করছে তাদের তো জবে যাওয়ার কথা। তো তোমাদের আসলে আমি জানি না তোমাদের প্ল্যান কি, যেহেতু ক্যাম্পাস খুলতে এখনো প্রায় 2-3 মাস, তো 2 মাস তো অন্তত বাকি থাকবে। তো সেক্ষেত্রে এগুলো চিন্তা করো না, চিন্তা করো বলতে কি, এগুলোকে নিজের ক্যারিয়ারের গোল ঠিক করে নিজে প্র্যাকটিস করে নিজের স্কিল বাড়ায় তোমার হচ্ছে চাকরির উপযোগী করো, আদারওয়াইজ কিন্তু আরো প্রবলেম ফেস করবে। কথা বুঝতে পারছো কিনা? কারণ তোমাদের অলরেডি
মানে সেমিস্টারে তো অলরেডি মানে সেমিস্টার লস অলরেডি কয় মাস, 4 মাস হয়ে গেছে, 3 মাস স্যার 4 মাস হয়ে গেছে। বিভিন্ন ক্যাম্পাস মানে বিভিন্ন কোম্পানিগুলো থেকে দেখা যায় যে ওনারা বলে যে মানে তোমাদের তো এখনো 7 সেমিস্টার শুরু হয় নাই। হ্যাঁ ঠিক হয়নি, সেটা ঠিক আছে, কিন্তু তোমার স্কিল গুলো বাড়াইতে তো সমস্যা না। তোমার স্কিল যদি, তোমার সিভিটা যদি ঠিক থাকে, তোমার স্কিল গুলো যদি বেড়ে থাকে, তাহলে তো তুমি মানে হওয়ার সাথে সাথেই তো তুমি জব পাবা। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? যারা প্রোগ্রামিং সলভ করো তাদের তো একটা ইস্যু আছে যে তারা এসিএম আইসিপিসি করে, তাদের একটা স্কোর আছে, তাদের একটা র্যাঙ্কিং আছে, তারা ওইটা করুক, তাদের সমস্যা নেই, তারা এমনিতেই ঢুকে যাবে। কিন্তু যারা তা করো না, মনে করো কেউ হয়তো ওয়েব ডেভেলপিং এ ক্যারিয়ার করবা, কেউ হয়তো .NET এ ক্যারিয়ার করবা, যদি ক্যারিয়ার করার এরকম ইচ্ছা থাকে, তাহলে তো তোমাকে সেই স্কিল গুলো তোমাকে করতে হবে। আর স্কিল করার জন্য তো কারো কাছে যাইতে হয় না, তোমার ইন্টারনেটে বা তোমার সবই আছে, ইউটিউবে তোমার সবই আছে। যে স্কিল বাড়াইতে চায়, কেউ যদি নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে চায়, সব রিসোর্সই আছে। মানে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে। আর যারা এসিএম সলভ করো, তাদের এসিএমই ওটাই ওটাই তোমার ক্যারিয়ার স্কিল। মানে কোম্পানিগুলো তোমার এসিএম সলভিং র্যাঙ্কিং দেখলেই তোমাকে নিয়ে নিবে। আমার কথা বুঝছো? মানে আমি যতদূর জানি আর কি। তো তুমি এসিএম সলভিং স্কিল থাকলে তুমি তোমার র্যাঙ্কিং বাড়াইতে থাকো, তোমার র্যাঙ্কিং পজিশন, প্রবলেম সলভিং, কোয়ান্টিটি, এগুলো তুমি বাড়াইতে থাকো। বাট যাদের মনে করো এই ধরনের অ্যাবিলিটি নাই, কেউ যদি তোমার ওয়েব ডেভেলপিং এ ক্যারিয়ার নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছু পোর্টফোলিও বানাইতে হবে। তোমার তো অলরেডি 1.5 বছর, 1 বছর 3-4 মাস হয়ে গেল প্রায়, তাই না? 1 বছর 2 মাস হচ্ছে, মানে সরি, এটা তো মার্চ, এপ্রিল চলে যাচ্ছে, মার্চে বন্ধ হয়েছিল মনে হয়। তো সেক্ষেত্রে তো তোমাদের এই টাইম গুলো বাসায় বসে আছো, ইন্টারনেট তো বাসায় মনে হয় অধিকাংশই আছে, সেক্ষেত্রে ক্যারিয়ার স্কিল না, মানে স্কিল না বাড়াইলে কিন্তু প্রবলেমে পড়বা। কথা বুঝতে পারছো? এগুলো একটু মানে মাথায় নিয়ে কাজ করার চেষ্টা করো আর কি। আর তোমাদের যে সেমিনারের আমি টপিক দিছিলাম, এখন পর্যন্ত তো কি আপডেট করছো তোমরা ফাইলে? কারণ ওটা তো একটা অ্যাক্রেডিটেড কোর্স, ওটা তো শেষ করতে হবে। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? ওটা তো একটা অ্যাক্রেডিটেড কোর্স। তোমরা যে যে রিলেটেড করতে চাও কোনো প্রবলেম নাই, ওটাই টাইটেল দাও, ঠিক আছে? এটা তো 1 সপ্তাহ ছিল না সাকিব? জি স্যার। সেটা কি কেউ দিছে? স্যার পরে কি আর আপনার ডেডলাইন দেওয়া হয় না, এই কারণে হয়তো কেউ দেন। স্যার একটা টাইম দিয়ে দিলে হয়তো। টাইম আর কতবার দিব? গতবারে তো 1 সপ্তাহ টাইম দেওয়া ছিল। 1 তারিখের ভিতরে দাও, ঠিক আছে? দিতে তো আর টাইম লাগবে না, জাস্ট লগ ইন করে তোমার দিলেই হলো। 1 তারিখের ভিতরে দাও, জি স্যার। ঠিক আছে? আর আমি এই লেকচার গুলো বা আমার মেটেরিয়াল গুলো আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। আর দেখি আমি হচ্ছে করতেছি, তোমাদের ওইভাবে হবে না। আমি সেমিনারের জন্য আলাদা মানে যে গুগল ক্লাসরুম করে ওইখানে আমি আজকেই হচ্ছে করে দিচ্ছি, তারপরে ওটা প্রোগ্রেস ওইখানে দেখবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আর এরপর থেকে আমি শুরু করব হচ্ছে এখন এরপরে ওই যে ওই শিলারের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ আর কি। এতদিন পর্যন্ত তো তোমার জাস্ট এগুলোর হচ্ছে মানে নিয়ে কথা বললাম আর কি, ওভারভিউ নিয়ে কথা বললাম। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে।